ছিল। এক চোর, বেসিক্যালি চোর, বড় চুরি করে গেছেন পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যাল সব জায়গায় চুরি করেছেন। আজ অর্থাৎ লাঠি, বাঁশ, দলগাল শক্তি যার হাতে, পঞ্চায়েত তার হাতে, এই ব্যবস্থা কায়েম। বউয়ের নামে কোম্পানি, বউয়ের ভাইয়ের নামে কোম্পানি, তারা কন্ট্রাক্টর, তারা কাজ করবে, সেখান থেকে কাজ বানিয়ে আসবে। মালদার লাভলি খাতুন, বাংলাদেশের নাগরিক, তাকে পর্যন্ত আপনারা পঞ্চায়েত প্রধান করে বসিয়ে দিয়েছিলেন। মানুষ বলতো না আমি এমএলএ হব, মানুষ বলতো না আমি এমপি হব, বলতো আমি পঞ্চায়েত প্রধান হব। কেন বলতো প্রধান হব? কোটি কোটি টাকা কামানোর সুযোগ। যাদের বিড়ি খাওয়ার টাকা ছিল না, তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে সরকারি টাকা চুরি করে। মানুষের বাড়ি এসেছে, কাজ এসে চুরি হয়েছে। কল্যাণী ব্লকের কথা বলতে পারি আমি। বিনা লড়াইয়ে জিতে আসা, চুরি করে জিতে আসা আপনাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আর পঞ্চায়েত মুখ হচ্ছে না, আর পঞ্চায়েত মুখ হচ্ছে না। 100 দিনের কাজের টাকায় নেতারা বাইরে গেছেন, আবাস যোজনার টাকায় নেতাদের বাড়ির গ্যারেজ তৈরি হয়েছে, কিন্তু মানুষের কাজ হয়নি। এই চোরগুলো আজকে বড় বড় কথা বলছে। আমরা 2018 সালে মাননীয় দিলীপরা তখন যে জায়গা থেকে আসে, একটা পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টি জিতেছিল। সেই ডেবরা পঞ্চায়েত সমিতি 5 বছর আপনারা গঠন করতে দেননি, কারণ ওটা বিজেপির পঞ্চায়েত সমিতি হয়ে যাবে। আপনারা ওইখানটা বসে আছেন না, আপনারা ডিজার্ভ করেন। আপনারা এই হাউসে বসার অধিকার নেই আপনারা। বেসিক্যালি যে পরিমাণে চুরি করেছেন, মানুষের সর্বস্ব লুট করেছেন, আপনারা প্রত্যেকটা জিনিস লুট করেছেন, কোনো জায়গা বাকি রাখেন। আজকে এই বিলটা দরকার ছিল। এই কারণেই তো 100 দিনের কাজের 44টা প্রজেক্টে কেন্দ্রীয় সরকারের ইন্সপেকশনের পর বলা হয়েছিল পঞ্চায়েত সচিবকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে চোর ধরো, জেল ভরো, তবেই 100 দিনের টাকা পাবে। আজকে কেন এই পরিস্থিতি তৈরি হলো, তার ব্যাখ্যা যদি আমরা করি, তাহলে বুঝতে হবে যে প্রশাসনকে গতিশীল রাখার জন্য, পরিষেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এর কোনো বিকল্প পথ রাজ্য সরকারের কাছে ছিল না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন 1973 সালে পাশ হয়ে গেছে, কংগ্রেস জামানা। কিন্তু পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে 1978 সালে বামফ্রন্ট সরকার আসার পরে। ভুলের সেই শুরু। কি ভুলের শুরু? 1978 সালে বামফ্রন্ট সরকার আসার পরেতে পশ্চিমবঙ্গে 30 স্তর গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা শুরু করেছিলেন, কিন্তু সেই ব্যবস্থা ছিল রাজনৈতিক সিম্বলে পঞ্চায়েত জিতে আসা। ভারতবর্ষের অন্য কোন রাজ্যে, কেরল, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ছাড়া 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থায় সরাসরি পলিটিক্যাল সিম্বলে জিতে আসার রেওয়াজ নেই। কিন্তু 1978 সালের পর থেকে ক্রমাগত বামফ্রন্ট অন্ততপক্ষে সময়ে পঞ্চায়েত নির্বাচনটা করিয়েছিল। নানা অ্যাবারেশন পরবর্তীকালে এসেছে এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পরিচালন ব্যবস্থার প্রভাবিত হয়েই বলবো যে 1992 সালে যে সংশোধনের ঐতিহাসিক সংবিধানের 73তম সংশোধন আসে, তাতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েতের ব্যবস্থার একটা প্রভাব কাজ করেছে। সংবিধানের মধ্যে যখন এই 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা অঙ্গীভূত হল, ইনকর্পোরেটেড হল, তখন সংবিধান 5টি বিষয় এই পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে লিপিবদ্ধ করল। কি? 1, 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা। 2, পঞ্চায়েতের সংরক্ষণ চালু করা। 3, গ্রাম সভার কনসেপ্টে, অর্থাৎ শুধুমাত্র আমাদের পার্টিসিপেটরি ডেমোক্রেসি বা অংশগ্রহণমূলক যে গণতন্ত্র নিচের স্তরে আমরা নিয়ে যেতে চাই, তাতে গ্রাম পঞ্চায়েত সদস্য পর্যন্ত না, গ্রামের মানুষকে যোগ দিতে হবে। তার নিজের উন্নয়ন, তার নিজের পরিকল্পনা, তার নিজের কি চাহিদা, তার সঙ্গে সংবিধান সেই অধিকার দিল। এর সঙ্গে দেওয়া হলো অর্থ কমিশন, রাজ্যগুলি স্টেট ফাইন্যান্স কমিশন তৈরি হলো এবং স্টেট ফাইন্যান্স কমিশন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে 5 বছর অন্তর নিয়মিত নির্বাচন করানোর প্রক্রিয়া। তাই 73তম সংশোধন
এই পঞ্চায়েত ব্যবস্থাকে সুদৃঢ় করে 5টি কাঠামোর উপর দাঁড়িয়ে এই পঞ্চায়েত ব্যবস্থাকে দাঁড় করানোর মূল সোপান রচিত করেছিল। গত 15 বছরে আমরা কি দেখেছি? যে পঞ্চায়েতের উপর ধরে আমাদের এই অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, গ্রাম সভাকে শক্তিশালী করা, গ্রামের থেকে প্রকল্প তুলে আনা, উন্নয়ন পরিকল্পনা তুলে আনা, তা সেখান থেকে ভাঙতে শুরু করলো এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র ক্রমে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় গত 15 বছরে বংশগ্রহণমূলক গণতন্ত্রে পরিণত হলো। অর্থাৎ লাঠি, বাঁশ, দলবল, শক্তি যার হাতে, পঞ্চায়েত তার হাতে, এই ব্যবস্থা কায়েম হয়। সংবিধান যে 5টা অধিকার দিয়েছিল গ্রাম পঞ্চায়েত ফাংশনারিজদের, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলোকে, সেই 5টির কোনোটি গত 5 বছরে পালিত হয়নি। সংশোধন সেই কারণেই আজ প্রয়োজন হয়েছে। পুরো ব্যবস্থাকে আমূল বদলে সংশোধন করার জন্যই আপনারা গত 15 বছরে পঞ্চায়েতকে যেভাবে ভেঙেছেন, তার জন্যই আজকে সংশোধনের প্রয়োজন এসেছে। আপনারা গ্রাম সভায় মিটিং করেননি। কেন্দ্রে আজকে রাজ্যগুলিকে কেন্দ্রে ডেভলিউশনের টাকা দেওয়ার জন্য ষোড়শ অর্থ কমিশন শুরু হয়েছে। বলতে পারেন আপনারা রাজ্যে কত অর্থ কমিশন চলছে? কেন আপনারা শেষ দুটো অর্থ কমিশন, রাজ্য অর্থ কমিশন তৈরি করেন? কেন্দ্রের টাকা বন্টনের জন্য রাজ্যগুলিকে যেমন কেন্দ্রীয় অর্থ কমিশন, রাজ্যের টাকা ঠিক দেখবে সেভাবে পঞ্চায়েত এবং পুরসভাগুলোকে পাঠানোর জন্য রাজ্য অর্থ কমিশন। কেন আপনারা পরপর দুটো রাজ্য অর্থ কমিশন তৈরি করেননি? আপনারা এই পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙেছেন। আপনারা নির্বাচনী শিডিউল যা সংবিধান বলছে 5 বছরের মধ্যে করার কথা, তা অবধি খণ্ডন করেছেন। পঞ্চায়েত ভোট করাতে যাননি, বিলম্ব করেছেন পঞ্চায়েত ভোট করাতে। আর এই 3টি মূল ধারার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের 100 পয়েন্ট রোস্টারের ক্ষেত্রেও নানাবিধ গোলমাল রয়েছে। আর যারা পঞ্চায়েত প্রধান হয়ে জিতে এসেছেন, তাদের কথা যত কম বলা যায়, যেভাবে জিতে এসেছেন তাদের কথা যেভাবে যত কম বলা যায়, তাতে বোঝা যায় যে কনসেপ্ট ভারতের সংবিধান পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলোকে যে গ্রামের মানুষের পরিকল্পনা, গ্রামের মানুষের উন্নয়ন, গ্রামের মানুষের স্বপ্নের বুনন, গ্রামের মানুষ বসে করবে, তাতে অংশগ্রহণ করবে পঞ্চায়েতের মেম্বার, এবং সেখানে পঞ্চায়েতের মেম্বার যে জিতেছে তার বিজিত প্রার্থী যে তারও সমান অংশগ্রহণকারী যে সিস্টেম তৈরি হয়েছে সংবিধানে, তা প্রতি পদে পদে 15 বছরে খণ্ডিত হয়েছে। সেই ব্যবস্থার তো বদল দরকার। সেই ব্যবস্থার বদলের জন্যই আজকে এই পঞ্চায়েত বিলের সংশোধনের প্রয়োজন এসেছে। আমরা কি দেখলাম 4ই মের পর থেকে? 4ই মের পর থেকে দেখলাম মাননীয় মন্ত্রী মহোদয় তার বিস্তারিত ব্যাখ্যা করবেন, কেন নির্দিষ্ট শিডিউল নেওয়া হয়েছে তা বলবেন, কিন্তু মূলত 3টে বিষয় রাখা হয়েছে এখানে। বিল যা বলছে যে এক গ্রাম পঞ্চায়েত প্রধান যদি নির্দিষ্ট সময় না আসেন, অন্য কোনো সদস্য যদি প্রধানের কাজ করতে না রাজি হন, ইতিমধ্যেই ব্যবস্থা আছে যে 30 দিনের অধিকার কাউকে দেওয়া যেতে পারে। আপনারা 2018 সালে মাননীয় দিলীপরা তখন যে জায়গা থেকে আসে, একটা পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টি জিতেছিল, সেই ডেবরা পঞ্চায়েত সমিতি 5 বছর আপনারা গঠন করতে দেননি, কারণ ওটা বিজেপির পঞ্চায়েত সমিতি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এরকম আরো কয়েকটি পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত তো বাদ দিন, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে কোনো আইন ছাড়াই 2018 সালের পর 100-150 গ্রাম পঞ্চায়েত এবং কয়েকটি পঞ্চায়েত সমিতি আপনারা এইভাবে চালিয়েছেন। তখন তো আইন ছিল না। আমরা আইন দিয়েই সংশোধন করতে চাইছি, তার কারণ বিনা লড়াইয়ে জিতে আসা, চুরি করে জিতে আসা আপনাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আর পঞ্চায়েত মুখ হচ্ছে না, আর পঞ্চায়েত মুখ হচ্ছে না। মেম্বাররাও আর পঞ্চায়েতে আসতে চাইছে না। মন্ত্রী অ্যাপিল করেছেন, আমরা গিয়ে অ্যাপিল করেছি, বারবার বলা হচ্ছে, তারপরেও তারা আসতে চাইছেন। এবং আমি তো মাননীয় মন্ত্রীকে বলবো যে আপনি শুধু 3টে শিডিউল রেখেছেন, প্রধানের বদলে প্রশাসক বসালো, গ্রাম পঞ্চায়েতের মিটিং করা আর গ্রাম সভার মিটিং করা, 3টের একাধিক অধিকার আপনি প্রশাসকের হাতে দিতে চলেছেন। এবং আজকের পরিস্থিতিতে
যদি নেক্সট যে পঞ্চায়েত নির্বাচন আছে আগামী 2-2.5 বছর পর্যন্ত যদি পরিষেবাকে নিচে পৌঁছাতে হয়, যদি জিরামজির সুবিধা পৌঁছাতে হয়, আয়ুষ্মানের সুবিধা পৌঁছাতে হয়, অন্নপূর্ণার সুবিধা পৌঁছাতে হয়, 16 ফিনান্স কমিশনের টাকা পৌঁছাতে হয়, RIDF এর টাকা পৌঁছাতে হয়, আন্ডার বিভিন্ন ফান্ডের টাকা পৌঁছাতে হয়, যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা আমাদের নিচে পৌঁছাতে হয়, এছাড়া সরকারের সামনে এখন আর কোনো বিকল্প নেই। তাই এই সংশোধনী কোনোভাবে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলোর গণতন্ত্রকে খতম করার জন্য না, এবং এটি একটি স্বল্প মেয়াদী ব্যবস্থা। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের রাজে যদি আমরা যে কল্পনা সংবিধান করেছে, আমরা যে 72 সালের আইন, কংগ্রেসের তৈরি করে যারা আইন 72-73 সালের আইন নিয়ে আমরা যে গর্ব করতে পারি যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন ভারতবর্ষের অন্যতম প্রাচীন পঞ্চায়েত আইনগুলোর মধ্যে একটি, সেই ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, যদি হিংসা মুক্ত পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয়, যদি যেভাবে নির্বাচনের দ্বারা গ্রাম সভায় পরিকল্পনা করে গ্রাম পঞ্চায়েত প্রার্থী নির্বাচিত করে তারপর সভা করে গ্রাম পঞ্চায়েত চালানোর পরিকল্পনা তৈরি হয়, তখন এই আইন প্রয়োজনে আবার সংশোধিত হবে, প্রয়োজনে আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদের হাতেই ক্ষমতা যাবে। আমি তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে শুধুমাত্র এই সংশোধনী গ্রাম পঞ্চায়েত প্রধানদের উপর না রেখে কিছু ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি, কয়েকটি পঞ্চায়েত সমিতিকে বেশ কিছু, এবং প্রয়োজনে 2-1টি জেলা পরিষদের ক্ষেত্রে এর প্রয়োগ এবং সংশোধনী আনা যায় কিনা তা বিবেচনা করে দেখুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোনোভাবেই আমরা কোনোভাবেই আমরা গণতন্ত্রকে খর্ব করার জন্য, পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনগুলোকে দুর্বল করে দেওয়ার জন্য এই কাজ আমরা করতে চাইছি না। এবং ওই গত 15 বছরে পঞ্চায়েত ব্যবস্থায়, গত 15 বছরে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আগের সরকার যদি সত্যি এতটা চিন্তিত ছিল, যদি নিচের গণতন্ত্র রাজনৈতিক পরিবেশকে সুস্থ রাখার জন্য এতই সচেতন ছিল, যদি অ্যাকাউন্টেবিলিটি, যিনি রাব্বানি সাহেব বলছিলেন যে একটা অফিসারের উপর অ্যাকাউন্টেবিলিটি কিভাবে ফিক্স হয়, নির্বাচিত প্রতিনিধিদের উপর অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে, হ্যাঁ নিশ্চয়ই নির্বাচিত প্রতিনিধিদের উপর অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে। সেই কারণেই তো 100 দিনের কাজের 44টা প্রজেক্টে কেন্দ্রীয় সরকারের ইন্সপেকশনের পর বলা হয়েছিল পঞ্চায়েত সচিবকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে চোর ধরো, জেল ভরো, তবেই 100 দিনের টাকা পাবে। সারা পশ্চিমবঙ্গে 1 লক্ষের উপর স্কিম চলেছে, 1 লক্ষের উপর স্কিম চলেছে। ছোট ছোট স্কিমগুলি যদি ধরেন, মাত্র 44 জন গ্রাম পঞ্চায়েত ফাংশনারিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল জয়েন্ট ইন্সপেকশনে, রাজ্য সরকার সেখানে ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা কাটমানি খেয়েছিল, এমন যারা চিহ্নিত হয়েছিল, তাদেরকে পর্যন্ত বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাদের পকেট থেকে টাকা উদ্ধার করে গভর্নমেন্ট ট্রেজারিতে জয়েন করুন। আপনি বলছেন একজন চোর হতে পারে, সবাই না। আমরা তো ওই কয়েকজন চোরকে বেছে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেই কয়েকজন চোরকেও আপনারা কেন শাস্তি দেননি? তার কারণ সামগ্রিকতায় আপনাদের চোরের মানসিকতা ছিল বলে এই শাস্তি দেননি, সামগ্রিকতায় এই চোরের মানসিকতা ছিল বলে এই আপনারা শাস্তি দেন। এবং আপনারা আরো বড় কাজ করেছেন, মালদার লাভলি খাতুন, বাংলাদেশের নাগরিক, তাকে পর্যন্ত আপনারা পঞ্চায়েত প্রধান করে বসিয়ে দিয়েছিলেন। এই পঞ্চায়েত ব্যবস্থার অ্যাবারেশনের জন্য সংশোধন প্রয়োজন। এবং তৃণমূল আমলের পঞ্চায়েত প্রধান শুধু দিনে পঞ্চায়েতে থাকতেন না, এখন বলছেন কেন পঞ্চায়েতে যেতে পারবেন না। শুধু দিনে পঞ্চায়েতে থাকতেন না, রাত্রেও বাড়ি এসে পঞ্চায়েতের স্বপ্ন দেখতেন, আর মনে মনে ভাবতেন, ও চাঁদ সামলে রাখো জোছনা। পঞ্চায়েতকে চাঁদ মনে হতো, আর এক একটা স্কিমকে মনে হতো সেই চাঁদের জোছনা। আহা, কেন একটু আরো 2-4টে
এনআরজিএস এর প্রকল্প আসছে না, বিআরজিএফ হচ্ছে না, আরআইডিএফ হচ্ছে না। সেই চাঁদের জোছনায় আপনারা মারা পড়তেন। আর আজ কি পরিস্থিতি? আজ সেই চাঁদ আছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান নিজেকে এখন জামিনী ভাবতে শুরু করেছে। সে চাঁদ আছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান আজ নিজেকে জামিনী ভাবতে শুরু করেছে যে আমি জামিনী, তুমি শশী হে, ভাতিজ গগন মাঝে। আর শুধু তাই নয়, মাননীয় সদস্য এখন ভাবছেন যে মম সরসিতম উজ্জ্বল প্রভা বিম্বিত, যেন লাজে প্রতিবিম্বিত হচ্ছেন চোরেদের রাজত্ব। এই চোরেদের রাজত্বকে দূর করার জন্য যে সংশোধন আসছে, সেই সংশোধনগুলো করে পূর্ণ সমর্থন জানিয়ে আমি অধ্যক্ষ মহোদয়, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026 নিয়ে আমাকে বলতে দেওয়ার জন্য। এক্ষুনি অপোজিট সাইড থেকে কতগুলো কথা শুনছিলাম বারবার বলা হলো যে কেন্দ্র থেকে আমাদের টাকা দেওয়া হয়নি। তা আমার প্রশ্ন থাকবে, যখন বলার সুযোগ থাকবে ওনারা যেন বলেন, কিছু হলেই চোরদের বাঁচাতে সুপ্রিম কোর্ট ছুটেছিলেন। যদি কেন্দ্র থেকে সত্যি টাকা আটকে দিয়ে থাকে, তাহলে সংবিধানের 133 ধারা তখনও ছিল। সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা করলেন না কেন? আমি বলছি কেন করলেন না, তো সুপ্রিম কোর্টে গেলে হিসাব দিতে হতো, বলতে হতো টাকাটা কোথায়, কার পকেটে গেছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ সিস্টেম অত্যন্ত গর্বের সিস্টেম ছিল, তো শেষ 15 বছরে পঞ্চায়েত রাজ একটা পার্সোনাল রাজ হয়ে গেছিল। মানুষ বলতো না আমি এমএলএ হব, মানুষ বলতো না আমি এমপি হব, বলতো আমি পঞ্চায়েত প্রধান হব। কেন বলতো প্রধান হব? কোটি কোটি টাকা কামানোর সুযোগ। যাদের বিড়ি খাওয়ার টাকা ছিল না, তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে সরকারি টাকা চুরি করে। মানুষের বাড়ি এসেছে, কাজ এসে চুরি হয়েছে। কল্যাণী ব্লকের কথা বলতে পারি আমি। 2016-তে এক ভদ্রলোক মারা গেছে, সে 2020 পর্যন্ত 100 দিনের কাজে পুকুর কেটেছে। পশ্চিমবঙ্গের উন্নয়ন দেখে এত আনন্দ পেয়েছিল সবাই, যে ওপর থেকে চলে আসলো এখানে 100 দিনের কাজ করার জন্য। আমরা দেখলাম, শুনলাম এই পঞ্চায়েত রাজ সিস্টেম যেটা ছিল ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এই তৃণমূল কংগ্রেস এটাকে ফর দ্য থিভস, অফ দ্য থিভস, বাই দ্য থিভসে পরিণত করেছিল। চোরেদের জন্য, নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরানোর জন্য আজকে বড় বড় কথা বলছে। আমি এই বিলটাকে সম্পূর্ণ সমর্থন করি, খালি একটা সাজেশন আছে আমার। ফার্স্টলি সেকশন 9-এ 15 দিন প্রধান উপপ্রধান যদি উপস্থিত না থাকে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর বসানোর কথা এটা বলা হয়েছে। 30 ডেজের পিরিয়ড দেওয়া হয়েছে। আমার মনে হয় 30 ডেজ ইজ টু লেস। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে যখন 6 মান্থস থাকে, ইফ ইট ইজ পসিবল এই 30 ডেজটাকে যদি অ্যাটলিস্ট 60 ডেজ করা হয় তাহলে ভালো হয়। সেকেন্ড, অ্যামেন্ডমেন্ট অফ সেকশন 16 খুব প্রয়োজনীয়। পঞ্চায়েতগুলো আছে, পঞ্চায়েতগুলো টাকা কামানোর জায়গা হিসাবে ধরা হয়, পঞ্চায়েতগুলো রেগুলার মিটিং হয় না। রেগুলার মিটিং এর জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চেক দরকার ছিল, এবং এই সেকশনের অ্যামেন্ডমেন্ট মাস্ট ছিল। সেকেন্ড, 16B, আমি সাধুবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই সরকারকে এই প্রভিশনটা আনার জন্য। পঞ্চায়েত কাদের জন্য? পঞ্চায়েত রাজ কাজের কথা ভেবে আনা হয়েছিল, সাধারণ মানুষের, সাধারণ পাবলিকের, গ্রামের মানুষদের। সেখানে গ্রাম সভা মোটামুটি নেই হয়ে গেছিল। শেষ 15 বছরে পশ্চিমবঙ্গ কোনো গ্রাম সভা দেখেনি। গ্রাম সভা না হলে গ্রাম তাদের ইস্যুগুলো বলতে পারবে না, ইস্যুগুলো সামনে আসবে না, তাদের কথা মতো কাজ হবে না। কেন্দ্র সরকার থেকে বছর বছর কয়েক লক্ষ কোটি টাকা এসছে, টাকাগুলো চুরি হয়েছে, গ্রামের কাজ হয়নি। নেতাদের বাড়ি হয়েছে, 100 দিনের কাজের টাকায় নেতারা বাইরে গেছেন, আবাস যোজনার টাকায় নেতাদের বাড়ির গ্যারেজ তৈরি হয়েছে, কিন্তু মানুষের কাজ হয়নি। এই চোরগুলো আজকে বড় বড় কথা বলছে। সেকশন 45-এর অ্যামেন্ডমেন্ট আরো প্রয়োজন। টাকাটা মানুষের টাকা, জনগণের টাকা, পাবলিকের টাকা, পাবলিকের খরচা হবে, কারো পৈতৃক সম্পত্তি নয়। সেখান থেকে কাটমানি নিয়ে বেরিয়ে যাবে। পঞ্চায়েতের কাজ হলে 20%, 30%, কোনো জায়গায় আবার প্রধান উপপ্রধানের লোকজনই কাজ করবে, নিয়মগুলো থাকতে পারে না, তাও থাকে। বউয়ের নামে কোম্পানি, বউয়ের ভাইয়ের নামে কোম্পানি, তারা কন্ট্রাক্টর, তারা কাজ করবে, সেখান থেকে কাটমানি আসবে। এই হিসাবে অ্যাকাউন্টেবিলিটি দরকার ছিল। সেকশন 45 মাস্ট নিডেড ছিল, যেখান থেকে মানুষ অ্যাকচুয়াল হিসাব হবে, টাকা ডিসবার্সমেন্টগুলো ঠিকঠাক হবে। আমি আবার বলছি, পঞ্চায়েত মানুষের জন্য,
পঞ্চায়েত রাজ এসেছিল একটা ভাবনা নিয়ে, একটা পরিকল্পনা নিয়ে মানুষের উপকার হবে। তো দেখা গেল এই পঞ্চায়েত রাজ লাস্ট 15 বছরে তৃণমূলের উপকারে লাগলো। পঞ্চায়েতের সময় আমরা দেখি লোকসভা ভোটে খুনোখুনি কম হয়, এবার তো হয়, মানে বিধানসভাতে হয়নি, বিধানসভা তো এখানে কম হয়। পঞ্চায়েতে কি এত মধু আছে? আজকে যারা পঞ্চায়েত নিয়ে একটু বড় বড় কথা বলছেন, একটু বলুন না ওই বেঞ্চ থেকে, কি এমন মধু আছে যে আপনাদের দলেরই লোকজন পঞ্চায়েতে যখন টিকিট পাওয়ার চান্স থাকে সে খুন হয়ে যায়? কেন খুন হয়? কি জন্য খুন হয়? টাকা, তাই না? খালি টাকা, মানুষের দামের থেকে টাকা বেশি। 2018 পঞ্চায়েত আমাদের মনে আছে, 2018 পঞ্চায়েতে কয়েকটা দিনে একের পর এক মানে কার্যকর্তা খুন হলো। আমাদের জেতা পঞ্চায়েতগুলো, আমাদের পঞ্চায়েত যারা মেম্বার জিতলো তাদেরকে নিয়ে রাখতে হলো। তারপর দেখলাম ভাঙার খেলা। 2.5 বছর পর যখন চেঞ্জ করা যায়, লোকদের ভয় দেখিয়ে, মেরে, হুমকি দিয়ে, কেস করে একের পর এক। আমরা দেখিনি কেন? কারণ হচ্ছে আপনাদের চুরির জন্য। আজকে আপনারা ওইখানটা বসে আছেন না, আপনারা ডিজার্ভ করেন। আপনারা এই হাউসে বসার অধিকার নেই আপনারা, বেসিক্যালি যে পরিমাণে চুরি করেছেন, মানুষের সর্বস্ব লুট করেছেন, আপনারা প্রত্যেকটা জিনিস লুট করেছেন, কোনো জায়গা বাকি রাখেন। আজকে এই বিলটা দরকার ছিল। চোর, বেসিক্যালি চোর, বড় চুরি করে গেছেন, পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যাল সব জায়গায় চুরি করেছেন। আজকে ভালো আর খারাপ বলছেন পঞ্চায়েত রাজে। আবার বলছি, পঞ্চায়েতে দিলে মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমরা দেখেছি, বলবেন না মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমরা দেখেছি পঞ্চায়েতে। আবার বলছি, এভাবে বলবেন না। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমরা টাইম টু টাইম দেখি যখন আমাদের লোকজন এইভাবে এই ল্যাঙ্গুয়েজে বলবেন না। মাননীয় অধ্যক্ষ আপনি মহাশয়, হাত লাগাবেন না। বসুন, বসে যান শোভনবাবু, বসে যান, আপনি দেখছে। শোভনবাবু বসে যান, মানুষ দেখছে, এক মিনিট। মানুষ জানে। আপনি বসুন, বসুন, বসুন।